হেডফোন নিতেই ভাইয়ার রুমে পর্দা উল্টানো মাত্রই অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম সে আর কেউ নয়, আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত, যাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। জান্নাতও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো এই অবস্থায় দেখব স্বপ্নেও ভাবিনি। আমাকে দেখে এতক্ষণে ভাইয়াও জান্নাত কাপড় ঠিক করা শুরু করে দিয়েছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না, হয়তো আমি এখানে আসবো আশা করেনি। ছি ভাইয়া, ছি, তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে? জান্নাত, তোমাকেও বা কি বলবো, ঘৃণা হচ্ছে নিজেকেই। ছি ছি ছি। জান্নাত মাথা নিচু করে বলল, আবির প্লিজ কাউকে কিছু বলো না প্লিজ, আমি তোমার পায়ে পড়ি। ছি, তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না। কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে। খাটের উপর ঠাস করে বসে ভাবলাম নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। জান্নাত কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে? প্রচুর কান্নাকাটি করলাম, সারা রাত নির্ঘুমে কাটিয়ে দিলাম, খাটে শুয়ে এপাশ ওপাশ করলাম। বাসার কাউকে বা কথা বলবো কি করে? ভাবি সংসারটা যে ভেঙে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব। সকালবেলা সবাই যখন ঘুমিয়ে আছে তখন পকেটে হাত দিলাম, জমানো যত টাকা আছে সব বের করলাম। হিসেব করে দেখলাম 1336 টাকা ছিল। ব্যাগে কিছু কাপড় ও জমানো টাকাটা নিয়ে বাইরে বের হতেই বাবা বলল, আবির সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা? বাবা, আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো আর ফিরবো না। কই যাবি তুই আমাকে ছেড়ে? পাশে থাকা জান্নাত বলল, বিয়ে করার ভয়ে পালাচ্ছে। তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি? কি করে ভাবলি? জান্নাত রাগান্বিত হয়ে আমার দিকে আঙুল তুলে বলল, আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না? জান্নাতের মুখে এরকম মিথ্যে কথা শুনে আমি চমকে উঠলাম। আমি বললাম, একদম বাজে কথা বলবি না। আব্বু নিজেকে ঠিক রাখতে না পেরে বসা থেকে উঠে আমার গালে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আমি এসব কি শুনেছি? তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে। রাগে, টেনশনে, দুঃখে যখন আমার মাথা হেড হয়ে আসছিল ঠিক তখনই বড় ভাই এসে আমাকে ইচ্ছে মতো লাঠি দিয়ে পেটাচ্ছে। ব্যথায় আমি আহু করতে লাগলাম। এমন সময় ভাবি ওদের বাসা থেকে চলে এসেছে। আমায় এমন মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে। চোখ দিয়ে অঝরে বর্ষা নামছে। নিজের ভাই তার অপরাধ রাখতে আমাকে এভাবে মারছে। তারপর ভাইয়া আমাকে ধরে নিয়ে একটা রুমে আটকে রাখলো। আমি বন্দি অবস্থায় ভাবলাম নিজের জন্মদাতা বাবাও আমাকে চিনতে পারলো না। 1 বছর আগে ভাইয়া যখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তো আমি আমার 2 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে? এসব ভেবে 2 চোখে যেন অশ্রু বাদ মানছে না। জান্নাতের সাথে আমার প্রেম আছে, বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আব্বা এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে চোখ রাঙিয়ে বলল, আজকে তোর সাথে জান্নাতের বিয়ে, রেডি হয়ে নে। আর বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। আমি বাবাকে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম, বাবা আমার কোনো কথাই শুনলো না, আমাকে ধাক্কা দিয়ে চলে আসলো। বাবাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে 2 বছর আমি স্পর্শও করলাম না, সে কি করে ভাইয়ার বিছানায় গেল? অবশেষে সিদ্ধান্ত নিলাম যে বাবার কথা রাখতে বিয়ে করব, কিন্তু বাসা থেকে চলে যাব যাতে জান্নাতের মুখ না দেখতে হয়। একটু পর ভাবি আমাকে দরজার আড়াল দিয়ে দেখে চোখের পানি ফেললো। হয়তো তার মনে অনেক প্রশ্ন, কেন আমি এসব করলাম। এদিকে ভাবির মাথায় একটা জিনিস ডুবছে না, আবির তো জান্নাতকে ভালোবাসে, তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না? বিষয়টা আমাকে জানতেই হবে। বিকেলে কাজী আসলো, আবির ও জান্নাতের বিয়ে পড়ানো হলো। বিয়ে বাড়ি ঠিকই, কিন্তু কারো মনে আনন্দ নেই, সবার মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া। তারপর আমি কান্না করতে করতে একটা রুমে ঢুকলাম। পায়ে ও হাতে প্রচন্ড ব্যথা করছে, তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় বাবা, আমি তোমার কথা রেখেছি, আমি জান্নাতকে বিয়ে করেছি। জানো বাবা, তোমার যে মরামুখ আমার সহ্য হবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার মা অনেক আগেই পরপারে চলে গেছে, জানি না সে থাকলে হয়তো আরো অনেক মারতো, কিন্তু তুমি আমাকে মারোনি বাবা। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক কষ্ট পেয়েছো। আমি কষ্ট দিতে চাইনি, হয়তো একদিন আজকের থেকে অনেক বেশি কষ্ট পাবে, যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে। একটা জিনিস ভেবে খুব কষ্ট পেয়েছি বাবা, তুমিও আমাকে বুঝলে না। আমি অনেক দূরে চলে গেলাম বাবা, নিজের খেয়াল রেখো। ইতি, তোমাদের চোখে অপরাধী আবির। বাসার কেউ না দেখে মতো বাহিরে আসলাম। চলছি দূর অজানায়, সামনে রেল স্টেশন, ওদিকে হাঁটছি, জানি না কোথায় যাব। হঠাৎ দেখতে পেলাম একটা লাগেজ, কিন্তু লাগেজটা কার? এই রাস্তার পাশে তো কেউ নেই। আমি লাগেজটা হাতে নিলাম, খুলতেই অবাক হয়ে যায়, লাগেজটা টাকা দিয়ে ভর্তি। কিন্তু এগুলো কার টাকা? দেখি তো লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা। একটা কাগজ দেখতে পেলাম, কাগজটাতে একটা নাম লেখা আছে, আমার নাম মঞ্জুর মোর্শেদ। আমি আপনাকে এই রাস্তায় আসতে দেখে লাগেজটা এখানে ফেলে দিয়েছি। সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে, হয়তো আমাকে মেরে ফেলবে। প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিয়েন, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। ঠিকানা মধ্যম হাসিমপুর, মোজাহের পাড়া, চন্দনাইশ, চট্টগ্রাম। এখন কি করব বুঝছি না।
এতগুলো টাকা নিয়ে ওই ঠিকানা বরাবর রওনা হলাম। অনেক খোঁজাখুঁজির পর তাদের বাসার সামনে আসলাম। দরজায় অনেকবার কলিং বেল টিপে ধরলাম। অনেক ধাক্কাধাক্কি করার পরও কেউ আসলো না। ওখানকার এক ভদ্রলোক বলল, ভাইজান ডেকে লাভ নেই, এখানে কেউ থাকে না। আমি আর কোনো উপায় না পেয়ে টাকার ব্যাগটা কাঁধে নিয়ে রওনা দিলাম সোজা ঢাকার উদ্দেশ্যে। 6 মাস পর এখন আমি সফল ব্যবসায়ী। অফিস শেষ করে একদিন ভাবতে লাগলাম, না জানি 6 মাসে বাড়িতে কি ঘটে গেল। আম্মা মারা গিয়েছিল ছোটবেলায়, বাবার হাতে মানুষ। আজকে কেন জানি বাবার জন্য মনটা কাঁদছে। তারপর মোবাইলটা বের করলাম, আব্বার মোবাইলে ফোন করলাম। আব্বা ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছিলেন? আব্বার কণ্ঠ শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আমি বললাম, আব্বা তুমি কেমন আছো? আমি আবির। এ কথা শুনে আব্বা হাও মাও করে কাঁদতে লাগলো এবং আমাকে বলল, বাবা আমি জানি তোর সাথে অন্যায় করেছি, তাই বলে আমাকে ছেড়ে এভাবে চলে যাবি? তোকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। তোর বড় ভাইয়ের অবস্থা খুবই খারাপ, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, বলতে গেলে দুটো পাই অবশ। আমি বাবার মুখে এসব কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। তারপর বাবা আবার বলতে লাগলো, তোর বউ জান্নাত এখন 5 মাসের অন্তঃসত্ত্বা, তোর কোনো খবর পাচ্ছি না, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। ঠিক আছে বাবা, আমি তোমার সাথে পরে কথা বলছি। এই বলে লাইন কেটে দিলাম। ভাবলাম যে করেই হোক বাড়িতে গিয়ে প্রমাণ করতেই হবে জান্নাতের গর্ভে থাকা সন্তান আমার নয়, আমার সাথে তার কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি। এ কথা বলে বাড়ির দিকে রওনা দিলাম। এদিকে জান্নাত ভাইয়াকে বলল, তুমি কিছু একটা করো, আমার গর্ভে যে তোমার সন্তান সেটাকে কোনোদিনও তোমার ভাই মেনে নেবে না, কারণ তার সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি। ভাইয়া বলল, তুমি এই বাচ্চা নিয়ে দূরে কোথাও চলে যাও, এখানে থাকলে তোমারও মরণ আমারও মরণ। এমনিতে আমি অ্যাক্সিডেন্টে পা হারিয়েছি, তার উপর তোমার বাড়তি টেনশন। যে কোনো মুহূর্তে তোমার ভাবি শুনতে পেলে আমি বড় বিপদে পড়ে যাব। তারা দুজন অনেক কথা বলতে লাগলো। এদিকে আড়াল থেকে সবকিছু শুনতে পেল বড় ভাবি। দৌড়ে এসে চুলের মুঠি ধরে বলল, কলঙ্কিনী, তোর কারণে আমার সংসারে আজকের এই অবস্থা। তোর কারণে একটা অসহায় এতিম ছেলে বাড়ি ছাড়া হয়েছে, তাহলে তলে তলে এত দূর? আজকে আমি তোকে ঘর থেকে বের করে দেব। এ কথা বলে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে টেনে দরজার পাশে আনলো। দরজা খুলে বের করে দেবে এমন সময় আবির বাসায় ঢুকলো। আবিরকে দেখে জান্নাত পায়ে পড়ে গেল। বলল, ওগো তুমি আমাকে মাফ করে দাও, দোষ আমার, এখানে তোমার কোনো দোষ নেই। আমি জানি তুমি ক্ষমা না করলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার আর কোনো পথ থাকবে না। আবির জান্নাতকে চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে বলল, আজকে সবার সামনে তোকে বলতে হবে তোর পেটের বাচ্চা কার। এমন সময় বাবা দৌড়ে এসে বলল, সব কিছু আমি জানি, তুই এই মুহূর্তে এই মেয়েটাকে তালাক দিয়ে ওর প্রাপ্য কাবিনের টাকা পরিশোধ করে বের করে দে। আমি এরকম কলঙ্কিনী মেয়ে আমার বাড়িতে রাখবো না। বড় ভাবি বলল, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, এরকম নষ্ট চরিত্র মানুষের সাথে আমি আর থাকতে চাই না। আব্বা, আবির, তোমরা আমাকে মাফ করে দিও। এ কথা বলে ভাবিও বের হয়ে গেল। সাথে সাথে ধাক্কা দিয়ে জান্নাতকে বের করে দিলাম। বাবা আমাকে এসে জড়িয়ে ধরলো। ভাইয়া মাথা নিচু করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ পর ভাইয়া মাথা তুলে বলল, আবির ভাই, পারলে আমায় তুই ক্ষমা করে দিস। সম্মানিত দর্শক, এমন কিছু সেন্সিটিভ বিষয় আছে যেগুলো নিয়ে খেলা না করেই ভালো বলে মনে করি আমি মঞ্জুর মোর্শেদ। কারণ জান্নাত ছোট ভাইয়ের বউ, তাই যেখানে সেখানে নাক গলানো উচিত নয়। অনেক সময় হিতে বিপরীত হয়। গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় আয়ুম মাহমুদ, ক্যামেরায় রিমন।